ছোট্ট এক গ্রাম ছিল সোনারপুর। গ্রামটি সবুজে ঘেরা, চারপাশে ঘন বন। গ্রামের লোকেরা ছিল শান্তিপ্রিয়। দিনের বেলায় তারা যে যার মতো নিজের কাজে ব্যস্ত থাকে। কিন্তু রাত হলেই একটা অদ্ভুত আতঙ্কের ছায়া নেমে আসত সবার মনে। গ্রামের বাইরে পুরনো একটি বন ছিল, যার নাম ছিল কালাবন। কাহিনী শুরু হয় সেই বনকে কেন্দ্র করেই। অনেক বছর আগে কালাবনের মধ্যে একটি পুরনো মন্দির ছিল। মন্দিরে সবাই পুজো দিয়ে আসত প্রতিদিন। মন্দিরে যাবার রাস্তা ছিল জঙ্গলের মধ্যে দিয়ে। লোককথা বলে সেই মন্দিরে একসময় একজন তান্ত্রিক সাধনা করতেন। সেই তান্ত্রিক সবসময় মন্দিরে থাকত এবং তপস্যা করত। সেই তান্ত্রিকের এত ক্ষমতা ছিল যাকে যা বলতো সেটাই হয়ে যেত। এরকম একদিন সকালবেলায় গ্রামের কিছু মহিলা মন্দিরে পুজো দেওয়ার জন্য হাতে ফুলের ঝুড়ি নিয়ে মন্দিরের উদ্দেশ্যে যায় এবং তারা গিয়ে দেখে সেখানে তান্ত্রিক নেই। এদিক ওদিক দ্বারা অনেক খোঁজাখুঁজি করে তারপর তারা যা দেখল তাতে তারা আটকে উঠল। তারা দেখল তান্ত্রিকের মাথাটা দেহ থেকে আলাদা হয়ে হাওয়ায় ভাসছে এবং নড়ছে। ভয়ে তারা আতঙ্কিত হয়ে পড়ল এবং তাদের হাত থেকে ফুলের ঝুড়িগুলি মাটিতে পড়ে গেল। ভয়ে সেই মহিলারা তাড়াতাড়ি করে রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে রওনা দিল জঙ্গলের পথ ধরে এবং মনে মনে তারা ঠাকুরের নাম জপতে থাকল বিটবিট করে। ভয়ে তাড়াতাড়ি হেঁটে তারা গ্রামে পৌঁছালো একটা সময় এবং চিৎকার করে গ্রামের আশেপাশে লোকজনকে তারা ডেকে নিজেদের মধ্যে আলোচনা করতে থাকল ঠিক কি হয়েছে সেখানে। তারপর গ্রামের সবাই মিলে অনেকক্ষণ আলোচনা করার পর তারা একটা সিদ্ধান্তে পৌঁছায় যে এরপর থেকে আর গ্রামের কেউ কালাবনে যাবে না, কারণ তারা এটা বুঝতে পারল যে তান্ত্রিক এত কিছু জানত। সে যদি এইভাবে মারা যায়, গলা কাটা পড়ে, তাহলে গ্রামের লোকেরা শেষ হয়ে যাবে ওই মন্দিরে গেলে। এই ঘটনার কিছু বছর পর গ্রামের কিশোর ছেলে মন্টু এবং তার কিছু বন্ধুরা ঠিক করল তারা কালাবনে যাবে। তারা 4 জন বন্ধু মিলে এক জায়গায় জড়ো হলো। তারপর মন্টু বলে উঠল, চলো আমরা কালাবনের জঙ্গলের ওই মন্দিরে যাই এবং মন্দিরের ওখানে কিছু নেই ভূতে বলে কিছুই নেই তা আমরা প্রমাণ করে দেব। ওই জঙ্গলে অনেকদিন কোনো মানুষ যায়নি, ফলে আমরা ওখানে অনেক ভালো ভালো গাছের ফল পেতে পারি। হ্যাঁ, ঠিকই বলেছ মন্টুদা, চলো আমরা ওই জঙ্গলে যাই, ওখানে কিছু না কিছু অবশ্যই আমরা পাবো এবং ভূত বলে কিছু হয় না তা আমরা প্রমাণ করে দেব। রাতের অন্ধকারে আমরা কিভাবে ওখানে যাব মন্টুদা? সবাই হাতে করে আগুনের একটা বড় মশাল জ্বালিয়ে আনবি। তারপর ওই দিন সন্ধ্যা হতেই সবাই মিলে গ্রামের একটা গাছের তলায় হাতে মশাল জ্বালিয়ে হাজির হয়। মন্টু তার বন্ধু রিয়াজকে বলে, বাকিরা কোথায়? তারা কি মশাল পায়নি? হ্যাঁ হ্যাঁ, তারা আসছে, মশাল পেয়েছে, আমি তাদের বাড়িতে গিয়ে দেখে এসেছি। তারপর তারা মশাল নিয়ে সবাই এক জায়গায় হাজির হয় এবং নিজেদের মধ্যে আলোচনা করতে থাকে সাবধানে যেতে হবে, যা কিছুই হয়ে যাক কেউ যেন কখনো কোথাও আলাদা না হয়ে যায়, জঙ্গলে কেউ যেন না হারিয়ে যায়। অনেক বছর পর জঙ্গলের মধ্যে মশাল জ্বলতে দেখে জন্তু জানোয়ার পরিবেশ সব ঠিকঠাক কিছুটা ভয় পেয়ে যায়। পরপর দুটো একই ধরনের গরুকে রাস্তা পার হতে দেখে মন্টু ও তার বন্ধুরা কিছুটা অবাক হয়ে যায়। তারপর তারা হাতে মশাল নিয়ে ধীরে ধীরে অন্ধকারের মধ্যে কালা বনের জঙ্গলের দিকে প্রবেশ করতে থাকে। রাস্তায় তারা অনেক ভয়ঙ্কর আওয়াজ শুনতে পায়। একটা সময় তারা হাঁটতে হাঁটতে মন্দিরের সামনে এসে পৌঁছায় এবং মন্দিরের দরজা খোলা দেখে তারা মন্দিরের ভেতরে ঢুকে পড়ে। মন্দিরের ভেতরে ঢুকে মন্টু বলল, আমি বলেছিলাম না এখানে ভূতটুত বলে কিছুই নেই? দেখলি আমরা কিভাবে সহজেই এখানে চলে এলাম। চলো এবার মন্দিরের চারপাশটা ঘুরে দেখি। হঠাৎ করে মন্দিরের ভেতর একটা ঠান্ডা দমকা হাওয়ার মতো কিছু একটা এসে তাদের হাতের মশালগুলো সব নিভিয়ে দেয় এবং বাইরে থেকে মন্দিরের দরজা দুম করে লক হয়ে যায়। মশালগুলো তাদের হাত থেকে গায়েব হয়ে যায়।
তারা একে অপরের দিকে দেখতে থাকে। হঠাৎ করে মন্টুর এক বন্ধু বলে, তোরা ভয় পাস না, এখানে কেউ একটা আছে নিশ্চয়ই, কিন্তু আমি সব সামলে নেব। হ্যাঁ, ঠিকই বলেছিস, আমারও তাই মনে হচ্ছে এখানে কেউ একটা আছে যে আমাদের ভয় দেখাচ্ছে, কিন্তু বেটাকে আমরা এমন একটা শিক্ষা দেব ও আর কোনোদিন এরকম করবে না আমাদের সাথে। এই কথা বলার সাথে সাথে হঠাৎ করে তারা দেখল মন্দিরের উপরে রাখা একটি পিতলের গামলা থেকে কিছু পদার্থের উপর কালো ধোঁয়া বের হতে থাকে এবং হঠাৎ করে তা আগুনে পরিণত হয়। কিছুক্ষণ পর সেই আগুনের উপর একটা কঙ্কালের মাথা ভেসে আসে এবং একটা কণ্ঠস্বর শোনা যায়। তোরা এখানে কেন এসেছিস? চলে যা এখান থেকে। কঙ্কালের মূর্তি দেখে মন্টু মনে সাহস নিয়ে বলতে থাকে, আমরা মন্দিরের রহস্য জানার জন্য এসেছি। মন্টুর কথা শুনে কণ্ঠস্বর আবার বয়ে উঠল। তান্ত্রিকের মৃত্যুর পর এই মন্দির অভিশপ্ত হয়ে গেছে। এখানে যে একবার আসে সে আর কোনোদিন বেঁচে ফেরে না। কণ্ঠস্বরের কঙ্কালটি হঠাৎ গায়েব হয়ে যায়। এই কথা শোনার পর মন্টু ও তার বন্ধুরা ভয়ে পালানোর জন্য এদিক ওদিক দিয়ে দৌড়াতে থাকে। মন্দিরের ভিতরে বিষাক্ত একটা গন্ধে তারা সবাই ওখানে দেওয়ালে ধাক্কা লেগে পড়ে গিয়ে মারা যায় এবং গায়েব হয়ে যায়। পরের দিন সকালবেলায় গ্রামের লোকেরা সবাই চিন্তায় পড়ে যায়। কালা বনে যারা গিয়েছিল তারা তো কেউ ফিরে এলো না, বৃদ্ধ পাড়ার লোক বলে উঠল। চলো আমরা কালা বনের মন্দিরে যাই এবং দেখি ওদের সাথে ওখানে কি ঘটেছে। হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, চলো আমরা যাই, ওখানে গিয়ে দেখি আদৌ ওরা ওখানে বেঁচে আছে কিনা। আমার তো মনে হয় ওই জঙ্গলে যে তান্ত্রিক মারা গিয়েছিল তারই প্রেতাত্মা ওদেরকে শেষ করে দিয়েছে। ওদেরকে আমি অনেক আগেই সতর্ক করেছিলাম যে কালা বনের জঙ্গলে রাতের বেলায় কেউ যেন না যায়, গেলেই বড় বিপদ, কিন্তু ওরা আমার কথা শোনেনি। তারপর গ্রামের লোকেরা সবাই মিলে মন্দিরের কাছে যায় এবং গিয়ে ওখানে কাউকে দেখতে পায় না। অনেক ডাকাডাকি করে ওরা তাদের নাম ধরে, কিন্তু কোনো সাড়া মেলেনি কারোর। তারপর ওরা বুঝতে পারে যে কালা বনের রহস্য এখনো একই রকম আছে। তারপর ওই দিন গ্রামের এক পুরোহিত গ্রামের সব লোকেদের নিয়ে একটি ফাঁকা জায়গায় বৈঠক করে এবং পুরোহিত বলে যে, ওই তান্ত্রিক মারা যাওয়ার পর একদিন রাতে আমি স্বপ্ন দেখি যে তান্ত্রিকের কাটা মাথাটা আমার সামনে ভেসে আছে এবং বলছে তার মৃত্যুর জন্য গ্রামের লোকেরাই দায়ী। গ্রামের লোকেরাই, ওদের মধ্যে কেউ একজন আমাকে ছুরি দিয়ে আমার গলা কাটে এবং মন্দির সব সোনাদানা চুরি করে নিয়ে গেছে। তারপর থেকেই মন্দিরে যখনই কোনো গ্রামের লোক রাতের বেলায় আসে আমি তাদের শেষ করে দিই। এই কথা বলার পর পুরোহিত দাঁড়িয়ে পড়ে এবং চুপ হয়ে যায়, কারণ তান্ত্রিক স্বপ্নে তাকে এসব কথা কাউকে বলতে মানা করেছিল। এখন আমি যা বুঝতে পারছি, কালা বনের জঙ্গলে এখন যদি কেউ আর যায় সে নিশ্চিত মারা পড়বে। এর থেকে বাঁচতে হলে আমাদের অনেক বড় যজ্ঞ করতে হবে। সে পূর্ণিমার রাত এলে আমি আপনাদের সব বলে দেব। এই কথা বলে পুরোহিত সভা শেষ করে উঠে পড়ে এবং তারপর থেকে কালা বনের জঙ্গলে আর কেউ এখনো অবধি যায়নি।